অশ্ব বা পায়েস রোগ সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, কেননা এই রোগটি সম্পর্কে সকলেরই মোটামুটি ধারণা আছে। তবে একটা কথা বলতেই হয় যে হাই ব্লাড প্রেশারের রোগীদের অশ্ব হওয়ার সম্ভাবনা বেশি। যখন ব্লাড প্রেশার বৃদ্ধি পায় তখন কিছুটা রক্তপাত হলে রোগীরা সুস্থতা বোধ করে। এক্ষেত্রে সহসা রক্ত বন্ধ করা উচিত নয়। কখনো কখনো অশ্বের বলি সাময়িক সময়ের জন্য হয়ে থাকে, যেমন গর্ভাবস্থায়। এই মহিলাদের গর্ভাবস্থায় কিন্তু হঠাৎ করে এই অশ্ব দেখা দিতে পারে এবং গর্ভ অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার পর যদি এরকমটি হয় তাহলে কিন্তু অশ্ব অটোমেটিক্যালি সেরে যায়। অবহেলা না করে রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করান, তাহলে নিঃসন্দেহে রোগটি আরোগ্য হয়ে যাবে। আজকের ভিডিওতে অশ্বরোগের সর্বাধিক কার্যকরী ইসকিউলাস, কলিনসোনিয়া ও অ্যালোসক্রেটিনা এই তিনটি রেমিডিসের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবার এই তিনটি রেমিডিস থেকে আমি 8টি পার্থক্য, সুন্দর সুন্দর পার্থক্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন বা খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু আপনাদের এই ঔষধ নির্বাচনের জন্য এই অশ্বরোগের ভীষণ সুবিধা হবে। এবার নাম্বার 1-এ রয়েছে ইসকিউলাস। এবার আমরা জেনে নিই যে ইসকিউলাসের রোগীরা কেমন হয়। এই ইসকিউলাসের রোগীরা কিন্তু অশ্বরোগের সঙ্গে গ্যাস্ট্রিক রোগাগ্রস্ত হয়। অন্যদিকে কলিনসোনিয়া রোগীরা কিন্তু লিভার রোগের সঙ্গে কিন্তু অশ্বরোগাগ্রস্ত হয়। তার মানে দুটো আলাদা। অশ্বরোগের সঙ্গে এদের গ্যাস্ট্রিক হয় ইসকিউলাসে, আর কলিনসোনিয়া রোগীদের অশ্বরোগের সঙ্গে কিন্তু লিভারের প্রবলেম থাকে। অন্যদিকে নাম্বার 1-এ রয়েছে অ্যালোসক্রেটিনার রোগীরা হয় অলস এবং ঢিলা প্রকৃতির। তাহলে দেখুন তিনটে কিন্তু আলাদা আলাদা রোগীরা রয়েছে। এবার নাম্বার 2-তে আসি। ইসকিউলাসের অশ্বে কিন্তু রক্ত বিশেষ একটা থাকে না, রক্ত থাকতেও পারে নাও থাকতে পারে। এবার নাম্বার 2-তে আসি। কলিনসোনিয়ার ক্ষেত্রে অশ্বে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে। এবার নাম্বার 2-তে আসি অ্যালোসক্রেটিনায়। অশ্বে কিন্তু অত্যন্ত চুলকনি থাকে। দেখুন ভিন্ন ভিন্ন, একেবারে সম্পূর্ণ ভিন্ন। একটা রক্তই থাকে না বা সামান্য থাকতে পারে, আর একটা প্রচুর রক্ত থাকতে পারে, আর একটা হচ্ছে চুলকানি থাকে। নাম্বার 3-তে আসি মল। এই ইসকিউলাসের মল কিন্তু শুষ্ক আর কঠিন হয়। অন্যদিকে নাম্বার 3-তে আসি কলিনসোনিয়ার মল কিন্তু গুটলে 3-4 দিন পর কিন্তু বাহ্য হয়, একবারে গুটি গুটি হয় কলিনসোনিয়া রোগীদের মল। এবার নাম্বার 3-তে আসি অ্যালোসক্রেটিনার মল কিন্তু অসাড়ে হয়। এবার অসাড়ে যখন মল হয় সেই মলটা বিশেষত তো শক্ত হওয়ার কথা নয়, তো যদিও শক্ত হয় বা নরম হলে তো কোনো কথাই নেই, সেই মলটা কিন্তু অসাড়ে হয়। অর্থাৎ মল বেগ দিলে রোগী কিন্তু সহ্য করতে পারে না, তৎক্ষণাৎ তাকে বাথরুমে যেতেই হয়। নাম্বার 4-এ আসি ইসকিউলাসের রোগীদের মলদ্বারে পূর্ণতা বোধ হয়। এবার নাম্বার 4-এ আসি কলিনসোনিয়া রোগীদের মলদ্বারে কিন্তু পূর্ণতা বোধ হয়। আর অ্যালোসক্রেটিনা রোগীদের কিন্তু মলদ্বার দিয়ে কিন্তু মলত্যাগকালে বায়ু নিঃসরণ হয়। এবার এই পূর্ণতা বোধ বিষয়টি কি? পূর্ণতা বোধ এই ইসকিউলাস এবং কলিনসোনিয়া রোগীরা মলদ্বারের ভিতরে কিছু একটা দেওয়া আছে, সেটা হতে পারে ওই তুষের মতন বা বালির মতন কিছু একটা দেওয়া আছে, এরকম একটা ভিতরে কিছু দিয়ে আটকানো আছে মলদ্বারটা, এরকমটি অনুভব করে। নাম্বার 5-এ আসি। এই ইসকিউলাসের রোগীদের কিন্তু মদ পানের ইতিহাস থাকতে পারে। এবার নাম্বার 5-এ আসি কলিনসোনিয়া রোগীদের কিন্তু হার্টের রোগের ইতিহাস থাকতে পারে। এবার অ্যালোসক্রেটিনা রোগীদের ক্ষেত্রে কিন্তু চর্মরোগ চাপা দেওয়ার ইতিহাস থাকতে পারে। এবার নাম্বার 6-এ আসি ইসকিউলাসে। এই ইসকিউলাসের উপশম, এই অশ্বের জ্বালা পড়া উপশম হচ্ছে উত্তাপে বা গরম জলে। ওই উত্তাপে গরম জলে তো একই বিষয়। আর কলিনসোনিয়ার কিন্তু উত্তাপে বা ঠান্ডা জলে কিন্তু উপশম নেই। এবার অ্যালোসক্রেটিনা কিন্তু ঠান্ডা জলে অশ্বের জ্বালা উপশম হয়। তাহলে দেখুন একটা হচ্ছে গরম জলে, আর একটা হচ্ছে ঠান্ডা জলে, আর একটা হচ্ছে উপশম নেই। এবার নাম্বার 7-এ আসি ইসকিউলাসের রোগীদের ক্ষেত্রে মলত্যাগের কয়েক ঘন্টা পর পর্যন্ত কষ্ট অনুভব হয়। এই
স্কিউলাসের রোগীদের মল ত্যাগ করতে ভীষণ কষ্ট হয়, এই মলদ্বারে ব্যথা হয় এবং এই কষ্টটা অনেকক্ষণ ধরে কিন্তু থাকে। এবার নাম্বার সেভেন আসি, কোনেলসনিয়া রোগীদের ক্ষেত্রে মল ত্যাগের বেগ দিলে মলদ্বার সংকুচিত হয়ে যায়। যখন মল বেগ দেয় তখন মলদ্বারটা মনে হয় যেন সংকুচিত হয়ে গেছে। এবার নাম্বার 7 আসি, অ্যালোসক্রেটিনা রোগীদের ক্ষেত্রে কি হয়? অ্যালোসক্রেটিনা রোগীদের ক্ষেত্রে অশ্বের গুটি বের হয়, ওই আঙুরের ফলের মতো অশ্বের গুটি কিন্তু মল ত্যাগকালে কিন্তু বের হয়ে যায়। নাম্বার 8-এ আসি, স্কিউলাসের রোগীদের একটি বিশেষ লক্ষণ, পিঠে ও কোমরে কিন্তু বেদনা থাকে, ব্যথা অবশ্যই থাকে। স্কিউলাসের রোগীদের পিঠেও ব্যথা হতে পারে, কোমরে বা উভয় জায়গায় কিন্তু বেদনা হতে পারে। এবার কোনেলসনিয়া রোগীদের ক্ষেত্রে শরীরে শোথ ভাব থাকে, ফোলা ভাবটা কিন্তু থাকে। এবার নাম্বার 8 আছে, অ্যালোসক্রেটিনা রোগীদের কিন্তু বিশেষ এরা স্বপ্নে দেখে যে বিছানায় মল ত্যাগ করেছে। এই বিছানায় মল ত্যাগ করা অ্যালোসক্রেটিনা রোগীরা কিন্তু স্বপ্নে দেখে। এবার এই স্কিউলাস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সমস্ত তথ্য তুলে ধরা সম্ভব নয়। যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলের 290 নং ভিডিও, কোলিনসোনিয়া সম্পর্কে যদি জানতে চান তাহলে 292 নং ভিডিও, এবং অ্যালোসক্রেটিনা সম্পর্কে যদি জানতে চান তাহলে 246 নং ভিডিওটি দেখতে পারেন। এবার আপনি দেখবেন কি করে? যদি আপনি উক্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি ওখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 290 নংয়ে টাচ করলে স্কিউলাস, 292 নংয়ে টাচ করলে কোনিলসোনিয়া এবং 246 নংয়ে টাচ করলে অ্যালোসক্রেটিনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।